হ্যালো, আসসালামু আলাইকুম। ইউরো 2024-এর প্রথম সেমিফাইনালে মাঠে নামছে স্পেন এবং ফ্রান্স। সো একদিকে হচ্ছে ফুটবলের সৌন্দর্য আর একদিকে হচ্ছে বোরিং ফুটবল। সেটা অবশ্য আমি বলছি না, এটা কিন্তু যারা ফুটবল বিশ্লেষক আছে এবং যারা ফুটবলটা অনেক বেশি বোঝেন, যারা ফুটবল নিয়ে কাজ করেন, তাদের ভাষ্য যে এইবার ইউরো 2024-এ স্পেন ফুটবল খেলছে সৌন্দর্য দিয়ে এবং ফ্রান্স ফুটবল খেলছে বোরিং ফুটবল। কারণ তারা এখন পর্যন্ত টুর্নামেন্টে মানে অন টার্গেটে কোনো গোল করতে পারেনি। একটা মাত্র গোল করেছে, সেটাও পেনাল্টি থেকে। সো স্পেনের সামনে আসলে যা এই ফ্রান্স কতটুকু দাঁড়াতে পারবে সেটা কিন্তু এখন একটা বড় একটা প্রশ্ন। এবং এই ম্যাচে কি হতে যাচ্ছে, দুই দলের একাদশ কি হতে পারে এবং কারা এগিয়ে থাকবে এবং ম্যাচের প্রেডিকশন কি বলছে, সেই সাথে ম্যাচে কে এগিয়ে থাকবে, সো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। সাথে আছে মিলিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দেখবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো স্পেন এবং ফ্রান্সের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ, সেটা বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় অনুষ্ঠিত হবে। এবং খেলাগুলো কিভাবে দেখবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন, কোন অ্যাপসের মাধ্যমে দেখবেন, সেগুলো নিয়েও আমি আলোচনা করবো একটু পরে। সো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমি যদি এই ম্যাচ নিয়ে কথা বলি, তার আগে যদি স্পেনকে নিয়ে স্পেসিফিক্যালি কোনো কথা বলতে যাই, তাহলে কিন্তু তারা এই পর্যন্ত আসার জন্য যে বাধাগুলো পেরিয়েছে সেটা কিন্তু আপনাকে জানতেই হবে। এবং আমি যদি ফ্ল্যাশব্যাকে একটু পিছনের দিকে তাকাই, তাহলে স্পেন কিন্তু এইবার 2024-এর ইউরোতে গ্রুপ অফ ডেতে পড়েছিলেন এবং তাদের গ্রুপ সঙ্গে কারা ছিলেন নামটা একটাবার শোনেন। ইতালি, যারা 2022-এর গ্রুপ মানে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ছিলেন, ক্রোয়েশিয়া ছিলেন, আলবেনিয়া ছিলেন। সো তারা গ্রুপ পর্বে কিন্তু প্রথম যে 3টা ম্যাচ, সেই 3টা ম্যাচে তারা জয়লাভ করে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হিসেবে তারা কিন্তু হচ্ছে রাউন্ড অফ 16-এ জায়গা করে নেয়। সেখানে তারা জর্জিয়াকে 4-1 গোলের বিশাল ব্যবধানে কিন্তু ম্যাচটা জিতে তারা কোয়ার্টার ফাইনালে আসে। এবং কোয়ার্টার ফাইনালে এসে কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় বাধা এবং প্রবাবলি ইউরো 2024-এর সবচাইতে জমজমাটপূর্ণ একটা ম্যাচ। এবং আমার মনে হয় না যে ইউরো ইতিহাসে এত সুন্দর একটা ম্যাচ কখনো ফুটবল বিশ্ব দেখেছে। যে স্পেন এবং জার্মানির মধ্যকার যে খেলাটা, সেই খেলাটা যারা মিস করেছেন, তারা ফুটবল যে এতটুকু এন্টারটেইনমেন্ট হইতে পারে বা ফুটবলের যে লাস্ট বাঁশি বাজার আগ পর্যন্ত যে কোনো ফলাফল হইতে পারে, সেটা কিন্তু আপনারা মিস করে ফেলেছেন। সো স্পেন কিন্তু সব ধরনের বড় বড় বাধা পেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সেমিফাইনালে অবস্থান করতেছেন এবং তারা কিন্তু ফ্রান্সের এগেনস্টে খেলবে। অপরদিকে আমি যদি ফ্রান্সের কথা বলি, তাহলে তারা কিন্তু এখন পর্যন্ত ইনডিরেক্টলি কোনো ম্যাচে তারা কিন্তু গোল করতে পারেনি। মানে ফুটবল খেলে যে গোল করা, সেটা কিন্তু এখন পর্যন্ত তারা করতে পারেনি। একটা মাত্র গোল ছিল, সেটা কিলিয়ান এমবাপ্পের হচ্ছে পেনাল্টি থেকে। সো বোঝাই যাচ্ছে যে এই ম্যাচটা ঘিরে আসলে ফুটবল যে বিশ্লেষক বা যারা ফুটবল নিয়ে গবেষণা করে, তাদের যে ভাষ্য যে স্পেনের ফুটবল সৌন্দর্য এবং ফ্রান্সের বোরিং ফুটবল, সো এই দুটো মানে বাক্য দিয়ে কিন্তু আমাকে এই ম্যাচটার বা এই ম্যাচের প্রিভিউটা কিন্তু শুরু করতে হয়েছে। সো আমি যদি প্রথমে স্পেনের কথা বলি, তাহলে স্পেনের যে বর্তমান যে দলটা, সেখানে কিন্তু এই ম্যাচে কিন্তু তারা কিন্তু মিস করবে ডানি কারভালকে, মিস করবে তারা, কিন্তু পেদ্রির সার্ভিসটা মিস করবে। সো স্পেনের জন্য কিন্তু এটা একটা অনেক বড় একটা বিগ লস। কারণ স্পেনের যে অ্যাটাকগুলো হতো, সেটা কিন্তু মূলত হচ্ছে ডানি কারভাল তার হাত ধরেই বা তার এন্ড থেকেই কিন্তু সেই কাজগুলো হতো। বাট কার্যজনিত সমস্যার কারণে কিন্তু সেই ম্যাচে কিন্তু বা এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। সেই সাথে পেদ্রি কিন্তু জার্মানির এগেনস্টে ম্যাচে কিন্তু মানে গুরুতর আহত হয়ে তিনি কিন্তু মাঠ ছাড়ে এবং তাকেও কিন্তু এই ম্যাচে পাচ্ছে না স্পেন। সো স্পেনের লাইন আপ কি হতে পারে সেটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে প্রথমেই কিন্তু ওই ডানি কারভালের নামটা সবার আগে আসবে। কারণ তিনি কিন্তু চাইলে এই ম্যাচটা খেলতে পারবে না, কারণ কার্যজনিত কারণে তিনি কিন্তু এই মুহূর্তে মানে খেলতে পারবে না, এটা হচ্ছে মেইন কথা। সো আমি যদি স্পেনের লাইন আপটার কথা বলি, তাহলে ওই গোলবারের নিচে উনাই সিমন্স, দেন হচ্ছে গোল্ডেন জেনারেশন যে ফুটবল ছিল স্পেনের 2010 সালের ওয়ার্ল্ড কাপ জেতার যে সদস্য ছিল একমাত্র ফুটবলার, সেটা হচ্ছে জেসুস নাভাস। এই ম্যাচ দিয়ে কিন্তু তার যে স্পেনের যে ফুটবলের যে গোল্ডেন জেনারেশন ছিল, তাদের কিন্তু ধারাটা শেষ হতে যাচ্ছে এবং জেসুস নাভাস কিন্তু ফুল ব্যাক হিসেবে এই ম্যাচে থাকবেন। সো সিবি হিসেবে থাকবেন হচ্ছে নাসো ফার্নান্দেস, দেন লাপোর্তে থাকবে এবং কুকারিলা ফুল ব্যাক হিসেবে কিন্তু তারা থাকবেন। এবং মিডফিল্ডের কথা যদি বলে, তাহলে ডানি আলমো এই পর্যন্ত কোনো ম্যাচে কিন্তু তিনি একাদশে শুরু করেনি, বাট এই ম্যাচে কিন্তু তাকে শুরু করতে হবে, কারণ পেদ্রি কিন্তু অলরেডি ইনজুরির কারণে তিনি কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সো স্পেন যত দূর পর্যন্ত যাবে, এই ডানি আলমোর উপরে কিন্তু যে স্পেনের কোচের সেই ভরসাটা রাখতে হবে মিডফিল্ড হিসেবে। এবং রদ্রিকে আমরা দেখতে পাবো এবং সেই সাথে রুইসকে দেখতে পারবো, ফ্যাবিয়ান রুইস। তিনিও কিন্তু গত 4টা বা 5টা ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে গেছেন। এবং আমি যদি স্পেশালি বলতে যাই, তাহলে কিন্তু ওই যে স্পেনের যে 2টা টিনেজার ফুটবলার, সেটা অবভিয়াসলি তাদের নামটা নিতেই হবে,
সেখানে হচ্ছে লামিল ইয়ামাল এবং নিকো উইলিয়ামস এই দুইজনের যে জুটি সেটা কিন্তু ইউরো 2024-এর যতগুলো জুটি আছে বা যারা সবচেয়ে বেশি অ্যাটাক করে এবং যারা সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে ফুটবল খেলে সেটা তালিকা যদি করতে চাই তাহলে উপরের দিকেই কিন্তু এই দুইজনের নামটা কিন্তু থাকবে। সো স্পেনের যে আক্রমণ ভাগটা সেটা কিন্তু অনেকটাই লামিল ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের উপর ডিপেন্ড করে, এবং তাদেরকে যদি বল সাপ্লাই দেওয়া হয় তারা কিন্তু কি করতে পারে সেটা কিন্তু আমরা গত মানে যতগুলো ম্যাচ খেলেছে স্পেন সবগুলো ম্যাচে কিন্তু আমরা দেখেছি। সো এবং মেইন একমাত্র স্ট্রাইকার এবং দলের ক্যাপ্টেন সেটা আলবার্তো মোরাতা, সে কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছেন যে হয়তো স্পেনের হয়ে আমার এই টুর্নামেন্টে শেষ। সো তিনি কিন্তু এই ম্যাচটাকে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণভাবেই খেলবে এবং তিনি চাইবেন না যে ম্যাচটা হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে তার ফুটবলে স্পেনের হয়ে ফুটবল খেলাটা বাদ দিক। তো তিনি কিন্তু চাইবেন যে হচ্ছে 13 তারিখের যে ফাইনাল ম্যাচ সেখানে কিন্তু খেলার জন্য। সো এই হচ্ছে স্পেনের লাইন আপ। সো স্পেনের লাইন আপে কিন্তু একটু ফাঁকফোকর আছে, সেটা অবভিয়াসলি ডানি কারভালের জন্য। সেটা যদি পেড্রি থাকতো তাহলে স্পেনের যে মিডফিল্ড সেটা আরও শক্তিশালী হতো, এবং তার যেটা নিয়মিত সিবি ছিলেন মানে তাকেও কিন্তু স্পেন কিন্তু এই ম্যাচে মিস করবে। সো আমি যদি অপরদিকে ফ্রান্সের কথা বলি, ফ্রান্স কিন্তু এই 2024-এর ইউরোটা খুব একটা ভালোভাবে যে শুরু করেছেন সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আপনি নিজেও বলতে পারবেন না। কারণ ফ্রান্স কিন্তু ওই যে বললাম যে তারা এখন পর্যন্ত সেমিফাইনালে আসার পথে তারা ইনডিরেক্টলি একটা গোলও করতে পারেনি, একটা মাত্র গোল করেছে, সেটা হচ্ছে ওই কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে। সো তাদের গ্রুপ সঙ্গী হিসেবে তারা পেয়েছিলেন অস্ট্রিয়াকে, নেদারল্যান্ড এবং পোল্যান্ডকে। সো এই গ্রুপ থেকে কিন্তু 3টা দল কোয়ালিফাই করে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল হচ্ছে অস্ট্রিয়া। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে হচ্ছে এই গ্রুপ থেকে হয়তো গ্রুপ টপার হিসেবে ফ্রান্স কোয়ালিফাই করবে, বাট তারা কিন্তু সেটা করতে পারেনি। গ্রুপ রানার্স আপ হয়ে তারা কিন্তু শেষ মানে রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে, এবং তারা যে রাউন্ড অফ 16 খেলার আগে তাদের যে পারফরমেন্স ছিল সেটাতে কিন্তু ফ্রান্সে এত দূর আসবে সেটা কিন্তু কেউই এক্সপেক্ট করেনি, এবং আপনি কেউ হয়তো সেই মানে বাজেটা স্পেনের পক্ষে ধরতে চায়নি। সো স্পেনের সামনে ফ্রান্স যে অত বেশি স্ট্রেট হবে না সেটা কিন্তু বলাই যায়, এবং ফ্রান্স যে এই ম্যাচে একটু হলেও পিছিয়ে থাকবে সেটা কিন্তু আমি সবাই জানি। কারণ এই ম্যাচের মাধ্যমে কিন্তু কিলিয়ান এমবাপ্পে তিনি আদৌ খেলবে কিনা, কোচ কিন্তু বলেছেন যে হ্যাঁ কিলিয়ান এমবাপ্পে খেলবে, কারণ ইদানিং কিন্তু কিলিয়ান এমবাপ্পে হচ্ছে ওই লিগ আতে হচ্ছে তিনি ইনজুরিতে পড়েন, এবং ইনজুরিতে থেকে ফিরে আসার পরে তার বলতে গেলে সাফল্য একটাই, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া। এরপর থেকে কিন্তু তিনি কোনো ভালোভাবে যে একটা ম্যাচ খেলা বা তিনি ফর্মে থেকে কোনো ম্যাচ শেষ করে সেটা কিন্তু তিনি করতে পারেনি। সো এই ম্যাচে যদি ফ্রান্সের ভালো করতে হয় অবভিয়াসলি সেটা কিলিয়ান এমবাপ্পেকে ফর্মে ফিরতে হবে এবং তারই কোনো কিছু একটা করতে হবে। সো আমি যদি ফ্রান্সের লাইন আপের কথা বলি তাহলে তাদের হচ্ছে মানিও গোলকিপার, তিনি অবভিয়াসলি গোলপারের নিচে গোলবারটা সামলাবেন, এবং তাদের রাইট ফুলব্যাক কুন্দে এবং লেফট ফুলব্যাক হার্নান্দেজ তারা কিন্তু থাকবেন, এবং তাদের উপরে ডিপেন্ড করবে ম্যাচের অনেকটা সময়। কারণ অপোনেন্টের হচ্ছে লামিল ইয়ামাল এবং নিকো উইলিয়ামস এই দুজনকে সামলাতে গেলে কিন্তু ওই যে কুন্দে এবং হার্নান্দেজের উপরে ফ্রান্সের ডিপেন্ডটা অনেক বেশি থাকবে, এবং তাদের সিপি হিসেবে সাবিলা সেও থাকবে। এবং মিডফিল্ডে যথারীতি সবচাইতে মানে পরিশ্রমী মিডফিল্ড কিন্তু ফ্রান্সের, এটা কিন্তু আমি সবাই জানি। কারণ সেখানে কন্তের কথা যদি বলি আমি আপনাকে, তাহলে এখন পর্যন্ত ফ্রান্স যতগুলো ম্যাচ খেলেছে সবচাইতে বেশি পরিশ্রমী ফুটবলার কিন্তু কন্তে। সো কন্তের কিন্তু এখানে বড় একটা রোল প্লে করতে হবে, এবং এই ম্যাচে জেতার জন্য কন্তের পারফরমেন্স কিন্তু মাস্ট বি দিদিয়ার দেশম তিনি কিন্তু চাইবেন। এবং রাবিওট তিনি কিন্তু গত ম্যাচে কিন্তু কার্যজনিত কারণে খেলতে পারেনি, অবভিয়াসলি তিনি ব্যাক করবেন একাদশে, এবং সেই সাথে এই ম্যাচের মাধ্যমে তাদের ফরওয়ার্ড লাইনে কিছু পরিবর্তন কিন্তু দিদিয়ার দেশম নিয়ে আসবেই। কারণ গ্রিজম্যান তিনি কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই, সো তাকে হয়তো চেঞ্জ করবে এই ম্যাচে, এবং শুরুর একাদশে কিন্তু আমরা থুরামকে দেখতে পারি এবং কিলিয়ান এমবাপ্পেকে দেখতে পারি এবং হচ্ছে ওসমান ডেম্বেলেকে দেখতে পারি। সো এই হচ্ছে ফ্রান্সের লাইন আপ, এবং ফ্রান্স স্পেনের সামনে কতটুকু সময় টিকতে পারবে সেটা কিন্তু একটা দেখার বিষয়। বাট ফ্রান্স কিন্তু সব সময়ের জন্য এই স্টেজে এসে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল বা ফাইনাল স্টেজে এসে তারা কিন্তু কখনোই হারে না। এইটা হচ্ছে দিদিয়ার দেশমের একটা লাক ফেভার করে সব সময়। কারণ আমরা অনেকবারই দেখেছি হচ্ছে যে ফ্রান্স এই সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে আসলে তারা কেমন যেন উল্টো, মানে তারা যত খারাপই খেলুক না কেন তারা কিন্তু এইসব জায়গায় এসে তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে, এবং
এই ম্যাচে যদি স্পেনের এগেনস্টে ফ্রান্সকে ভালো খেলতে হয় তাহলে অবভিয়াসলি কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্সটা মাস্ট বি লাগবে, এবং সেই সাথে ফ্রান্সের যে এই দলটাকে নিয়ে যে বোরিং ফুটবলের একটা তকমা দিয়েছে সেটা কিন্তু ভাঙতে হবে এবং ফ্রান্সকে কিন্তু গোল করতে হবে। বাট ওই যে আমি বললাম যে স্পেন কিন্তু এখন পর্যন্ত তাদের সেমিফাইনালে আসার আগ পর্যন্ত তারা কিন্তু মাত্র একটা গোল কনসেপ্ট করেছে। বাট এখানে কিন্তু ফ্রান্সের জন্য একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে ফ্রান্স কিন্তু এখন পর্যন্ত তারা ওইতে পেনাল্টি থেকে একটা গোল করতে পেরেছেন, বাট তারা কিন্তু একটা গোল পর্যন্ত কনসিড করেনি। সো এখানে কিন্তু দুই দলের ডিফেন্স লাইন সেটা কিন্তু অনেক বেশি হার্ড। সো দুই দল কিন্তু ডিফেন্স মানে ডিপেন্ড করবে অনেকটা হচ্ছে ডিপেন্ডের মানে তাদের দুই দলের যে ডিফেন্স তাদের উপর। সো এই ম্যাচ নিয়ে আপনাদেরকে প্রেডিকশন আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন, বাট আমার যে প্রেডিকশন সেখানে হয়তো আমি স্পেনের পক্ষে বাজিটা ধরবো, কারণ স্পেন কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এবং লামিল ইয়ামাল এবং নিকো উইলিয়ামস তাদের যে ফর্ম সেখানে কিন্তু ওই ফ্রান্সের যে বোরিং ফুটবল সেটা কিন্তু হারিয়ে যাবে, এটা আমার ধারণা। বাট ফুটবলে সব কিছু হতে পারে, বা ফ্রান্স কিন্তু এই লেভেলে এসে তারা যখন নকআউট পর্বে আসে তারা কিন্তু দল হিসেবে পুরোটাই চেঞ্জ হয়ে যায়। সো আমরা কিন্তু এই ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ আশাই করতে পারি, এবং এই ম্যাচের প্রেডিকশন আপনারা কিন্তু জানাতে পারেন। আমার প্রেডিকশন ভাই স্পেনের পক্ষে, কারণ স্পেন এই ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট আছে, বাট স্পেনেরও কিন্তু ফাঁক ফোকর আছে। ওই যে বললাম ডানি কারভাল নেই, সো এমবাপ্পেকে আটকাইতে হলে কিন্তু ওই ডানি কারভালকে লাগতো, বাট তিনি কিন্তু এই মুহূর্তে নেই। সো স্পেনকে কিন্তু এই একটা জায়গাতেই ভোগাতে হবে, বাদ বাকি সবগুলো জায়গাতে স্পেন কিন্তু পারফেক্টলি তারা কিন্তু ম্যাচটাকে হ্যান্ডেল করতে পারবে। এখন দেখার বিষয় এই ম্যাচে আসলে ফলাফল কি হতে পারে, স্পেন কি 13 তারিখের ফাইনাল খেলবে নাকি ফ্রান্স 13 তারিখের ফাইনাল খেলবে। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।